আরেকজনের বাসায় আসছি। এবছর যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করছে, তার বাসায় আসছি আমরা। কথা না বাড়িয়ে তার কাছেই চলে যাই। তো অর্নি, তুমি তোমার পরিচয় দাও। এবছর তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পজিশন কত ছিল, কোন মেডিকেলে চান্স পাইছো, আমরা একটু বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত জোরে জোরে বলিস। আমার স্কুল ছিল মিন্টুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ কুমুদিনী সরকারি কলেজ। আমি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 1383তম চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আর এর জন্য সবার আগে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তারপরে আমার বাবা মা টিচার যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই পড়া জার্নিতে। আচ্ছা, আমি লাইভটাকে শেয়ার করি, এর মাঝখানে আমি একটু অর্নির পাশে যে বসি। অর্নি, একটু জোরে বলিস, সবাই শুনবে তো, অডিয়েন্স অনেক সময় শুনতে পারে না। তো অর্নির কাছে প্রথমে প্রশ্ন যে এই যে তুই মেডিকেলে যখন রেজাল্ট দেখলি তখন তোর আসলে কেমন লাগছিল, তোর অনুভূতি তখন ওই মোমেন্টে কেমন ছিল? প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কারণ এক্সপেকটেশন অনুযায়ী আসে নাই। তারপরে ভাবলাম যে না, এর চেয়ে অনেক খারাপ হইতে পারতো, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখলাম সবাই অনেক খুশি, আম্মু আব্বু খুশি, তারপরে ভালোই লাগছে। আচ্ছা, তারপরে ভালোই লাগছে। আচ্ছা, বাট আমরা তো আসলে মানে যেহেতু ফার্স্ট ইয়ার থেকে তোকে দেখতেছি, একদম সেই ইন্টারমিডিয়েট শুরু থেকে, তো ক্লাসে যখন আমরা ক্লাস নিতাম বা যখন তুই ক্লাসে আসতি, ফলোড বাই তোর এইচএসসির জার্নি, প্রি মেডিকেল, দেন অ্যাডমিশন অবধি, তুই ওয়ান অফ দ্য টাঙ্গাইলের টপ স্টুডেন্ট ছিলি, তাই না? তো আসলে তো আমরা সবাই আগে থেকে মানে আগে থেকেই ধরে বসেছিলাম যে অর্নির ঢাকা মেডিকেল কলেজ মিস হবে না, ঠিক কিনা? এরকম আমাদের একটা চিন্তা, আমরা সবসময় ক্লাসে বলতাম গল্পে গল্পে। এবং তুই যত মোটামুটি যত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, বিভিন্ন স্টার বা বিভিন্ন হান পরীক্ষাতেও তুই তোর সেই পরিচয় রাখছিস। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে তোর সারা জীবনই তুই সারা জীবনই তুই তোর মেধার স্বাক্ষর রেখে আসিস। এখন আসলে আমি জানতে চাচ্ছি পরীক্ষার হলে এক্স্যাক্টলি কি হইলো যে যার কারণে তোর মনে হয়েছে, বা তুই আসলে কোন জায়গাটাতে পিছাই দি? বায়োলজি ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, সাধারণ জ্ঞান, ইংরেজি, কোন জায়গাটাতে তোর মনে হয়েছে যে এই জায়গাটার কারণে আমি পিছাই গেছি? সাধারণ জ্ঞান। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছিল না, কোশ্চেন গুলা দেখলাম যে আমার হাতের নাগালে আসে নাই, যেগুলা দেখলাম মানে পারলাম না অনেকগুলাই, ওটার জন্য পিছিয়ে গেছি। আর সব সাবজেক্ট ভালো হয়েছিল, সাধারণ জ্ঞান যদি অনেকগুলা পারতাম আরো, তাহলে সিরিয়াল অনেকটা পাইতো। আচ্ছা। তো যাই হোক, তারপরও বাংলাদেশের টপ 5টা মেডিকেল কলেজের একটা চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমাদের গত বছর নানজিবা চান্স পাইছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে, পরবর্তীতে মাইগ্রেশন করে ময়মনসিংহে আসছে আমাদের সাউথ ম্যাডামের মেয়ে বিনোদ স্নেহ হাসান। এবং চট্টগ্রামে তোমার সাথে আরো 2জন চান্স পাইছে, আমাদের নেসফা নুরানি, ওরাও চান্স পাইছে। তো পুরা মেডিকেলের জার্নি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে তুই কিভাবে আসলে তোর এই জার্নিটা স্টার্ট করলি, পুরা পথ চলাতে তুই কিভাবে নিজেকে আর কি প্রিপেয়ার করছিস একদম আপ টু মেডিকেল অ্যাডমিশন টেস্ট অবধি? তোর তো জার্নি একদিনের না, তুই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করছিস। তো তুই পুরা জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার কর ডিটেইলে, এটা একটু সময় নিয়ে বল। ইন্টার ফার্স্ট ইয়ারে আমার যেহেতু আগে অফলাইনে প্রাইভেট পড়ার অভ্যাস ছিল না, অনলাইনে বেশি অভ্যস্ত ছিলাম, তাই তখন জানতাম না যে কোন টিচারের কাছে যাব, কিভাবে পড়বো। তারপরে যখন প্রাইভেট শুরু করলাম, আমার কয়েকটা ফ্রেন্ডদের কাছে সাদ ভাইয়ের নাম শুনলাম, ওরা তখন প্রাইভেট শুরু করছে। তারপরে ভাবলাম যে যায়া দেখলাম যে মানে এই বায়োলজি তো আমি অফলাইনে কখনো পড়ি নাই, অনলাইনে পড়তাম। তো এখানে যা দেখলাম বায়োলজিটা আসলে অনেক ফিল করে পড়া যায়, যেটা আমি আগে কখনো বুঝি নাই। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে একদম মেইন বইয়ের রিডিং ধরে ধরে পড়ানো, একদম লাইন বাই লাইন পড়ানো, এটা কোনো টিচারের কাছে আমি এখনো দেখি নাই যে পড়াইতে। আর এটাই আমি চাইতাম যে কেউ আমাকে একদম লাইন বাই লাইন পড়াইয়া দিবে, আর মেডিকেলের জন্য এটাই দরকার। তাই বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কখনো চিন্তাই করতে হয় না কোনো কিছু যে আমি কিভাবে পড়বো, জাস্ট ভাইয়া পড়াই দিতেন আর আমি পড়তাম। আর ভাইয়ার বিখ্যাত প্রশ্নে পরীক্ষা দেওয়ার তো অভিজ্ঞতা আছেই। আচ্ছা, আর এই কেমিস্ট্রি বায়োলজির কথা তো গেল, তারপরে তোর হচ্ছে তোর মেডিকেলের প্রিপারেশনটা, যেটা তোর হচ্ছে সাধারণ জ্ঞান আর ইংরেজি ছাড়া, মোটামুটি ইংরেজিটাও তুই কি এটা মানে মেডিকেলের প্রিপারেশনের জন্য কি তোরকে এইচএসসি পরীক্ষার পরে পর্যন্ত ওয়েট করতেছ নাকি তার আগেই তুই মোটামুটি গোছাই ফেলছিস? না, ইংলিশ আমি যার কাছে পড়তাম, উনি আমাদের মেডিকেলের জন্য যে
অ্যাপেক্স বইটা দরকার হয় বেশি, ওইটা একদম আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের আগে তো প্রাইভেট শুরু করছিলাম, তখন থেকেই হচ্ছে উনি একদম অ্যাপেক্স বইয়ের প্রথম থেকেই পড়াইতেন। তো মেডিকেল ইয়ের মানে কোচিং শুরু হওয়ার আগে আমার ইংলিশ প্রিপারেশনটা গোছানো হয়েছিল, বাট জিকেটা আমার গোছানো ছিল না, জিকেতেই আমি পরীক্ষায় প্রবলেম হয়েছে। তো যাই হোক, তাহলে মানে জিকে তে আসলে কাজ করার উচিত যারা অ্যাডমিশনে যাবে। মানে সোজা কথায় চান্স পাওয়ার জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এনাফ, কিন্তু র্যাঙ্ক করার জন্য, টপ করার জন্য আসলে ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিশেষ করে এখানে একটু মানে স্টুডেন্টদের মনোযোগী হওয়া উচিত। তোর তোর দৃষ্টিভঙ্গি এটা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো নর্মালি তুই মানে তো সারা জীবন আমি যতদূর এসে জানলাম, আঙ্কেলের সাথে কথা বললাম, আন্টির সাথে কথা বললাম, তো আমরা জানলাম যে তুই অনলাইনে অভ্যস্ত ছিলি, তুই এসএসসি পর্যন্ত টোটালি অনলাইনে করছিস, অফলাইনে তোর এক্সপিরিয়েন্সই ছিল না। না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো অফলাইন এক্সপিরিয়েন্স বেসিক্যালি তোর এইচএসসি দিয়ে শুরু। হ্যাঁ। আচ্ছা। তো এই অফলাইন এক্সপিরিয়েন্স, অনলাইন অফলাইনের মধ্যে কোনটা তোর কাছে মানে মনে হয়েছে যে কোনটাতে তুই বেশি হেল্প হয়েছে? অফলাইন অনলাইন দুইটা মিলাই সামঞ্জস্য করে যে কোনটা তোকে হেল্প করছে বেশি? আসলে শুধু অনলাইনও পারফেক্ট না, শুধু অফলাইনও পারফেক্ট না, আমার কাছে মনে হয় দুইটা মিলিয়ে যদি পড়া যায় তাহলে ভালো হয়। দুইটা থেকে সমান হেল্প পাইছি, এক্সট্রা বেশি কিছু। আচ্ছা, স্টুডেন্টরা একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে ইংরেজি টিচার কে ছিল, কার কাছে ইংরেজি পড়ছে? জাকারিয়া স্যার। আচ্ছা, জাকারিয়া স্যারের কাছে ইংরেজি পড়ছে। তো জাকারিয়া স্যারই আগে থেকে সবকিছু গোছাই দিছে আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। ও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গিফট পেতে পেতে অভ্যস্ত। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে বলি, ঠিক আছে, আমি আমার জায়গা থেকে বলি যে আসলে ওয়ার্নি ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস। আমার দেখা যত ভালো স্টুডেন্ট আমি পড়াইছি এইচএসসি 24-এর মোটামুটি, আমি তো অনেকেরই বাসায় গেলাম, তানহা, নাহিন, নৌশিন, তারপরে হচ্ছে অর্নি, এদের বাসায় আমি গেছি, উর্মির বাসায় গেছি, এই যে অর্নির বাসায় আসলাম, ইভেন তামিনা, যারা চান্স পাইছে মোটামুটি সবাই 24-এর ব্যাচটা একটা ক্রিম ব্যাচ আমার পড়ানো, 24-এর ব্যাচ। এবং আমি ওদেরকে নিয়ে প্রায় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে কাজ করতেছি। ওরা সবাই ইন্টার মানে অনেকে আছে না যে 2 মাস 3 মাস পরে অ্যাডমিশনের জন্য, আসলে আমি 2-3 মাস ধরে এদেরকে নিয়ে কাজ করতেছি না, ওরাও সেই একদম লম্বা জার্নি আমাদের। তো সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ওদেরকে পড়াচ্ছি। তো ওয়ান অফ দ্য টপ মোস্ট স্টুডেন্টস ইন টাঙ্গাইল, ও সব জায়গায় ওর মেধার পরিচয় রাখছে। তো বেসিক্যালি ওর সাথে যখন আমার রেজাল্ট নিয়ে কনভারসেশন হচ্ছিল, রেজাল্টের মোমেন্টে ও আমাকে মোটামুটি রেজাল্ট জানাতে ভয়ই পাচ্ছিল, কারণ আসলে কি আমি কখনো চিন্তা করি না যে অর্নি ঢাকা মেডিকেল কলেজ বাদ দিয়ে অন্য কোথাও চান্স পাবে। তো এটার জন্য আমার একটু আপসেটও লাগছে যে কেন অর্নি ঢাকা মেডিকেল কলেজ আসলো। আসলে ভাগ্য একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওরা কষ্ট করছে, ওরা কষ্টের কোনো কমতি রাখে নাই। তো জুনিয়রদের উদ্দেশ্যে সাজেশন কি, 2025-26 বা যে কোনো জুনিয়র যে একটা ভবিষ্যতে মেডিকেলে আসতে চায়, মেডিকেলে পড়তে চায়, এখন তো তুমি একজন ফিউচার ডক্টর, মাত্র সদ্য চান্স পাওয়া একজন ডাক্তার, তো ফিউচার ডাক্তারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বলতেছি আমি। জার্নি আসলে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করা উচিত, যদি দেরি করে ফেলানো হয় পরে কোচিং যখন শুরু হয়ে যায়, কোচিং আসলে নতুন করে কিছু শেখা যায় না, কোচিং এ জাস্ট পরীক্ষা দেওয়া লাগে, তাই তখন নতুন করে পড়তে গেলে তখন জার্নিতে অনেক কষ্ট হয়। তাই একদম শুরু থেকে যদি শুরু করা যায় তাহলে, যেমন আমার ইন্টার ফার্স্ট থেকে শুরু করা ছিল, আমার কোচিং এ তেমন কষ্ট হয়। দেখা গেছে যে পরীক্ষা যখন দিতাম মানে অত বেশি কষ্ট করে আমার পড়াশোনা করে যাওয়া লাগে নাই, কিন্তু ওই জিকেটা আমি পারতাম না, জিকেতে আমার কষ্ট করা লাগছে, সেই জিকে আমাকে পরীক্ষার সিরিয়াল আমি পিছিয়ে দিচ্ছে। তাহলে তুই বলবি যে জিকে পিছনে টাইম দেওয়া উচিত আর কি, পিছনে অনেক টাইম দেওয়া উচিত। আচ্ছা, আর কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? যেহেতু চান্স হয়ে গেছে এখন আর কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই, ফর্ম তোলা আছে কিছু? আচ্ছা, চান্স পাওয়ার পর থেকে অবসর সময় কি করবি, কি চিন্তা করছিস ভর্তি হওয়া, তার পরবর্তী টাইমে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত? অনেক পরিশ্রম হয়েছে, অনেক পড়াশোনা করছে, এখন একটু পার্সোনালি নিজেকে টাইম দিব। তো আমি একটু অনুরোধ করব আমাদের অর্নি আব্বুকে এখানে আসার জন্য। আঙ্কেল একটু এদিকে আসবেন, কারণ আঙ্কেল আসলে অর্নির জার্নিতে, আমি অর্নির বাসায় আসছি, অর্নি যেখানে পড়তো বেসিক্যালি ও যেখানেই পড়ছে, আমার ওখানে পড়ছে, এখান থেকে আঙ্কেলের বাসা বেশ দূরে, অর্নির বাসা হচ্ছে বেশ দূরে। আমরা যারা টাঙ্গাইলের সবাই চিনো, মনতলা, গালা থেকে একটু সামনে, বেশ ভিতরে অর্নির বাসা। তো অর্নিকে পুরো যেহেতু অনলাইনে অভ্যস্ত ছিল, অফলাইনের এই পড়াশোনাতে আঙ্কেলের বাইকে করে অর্নি আসতো, কিন্তু আমি কোনোদিন জিজ্ঞেস করিনি যে অর্নি তুই কোথেকে আসিস। তো আমি আজকে যখন প্রথমবার বাসায় আসলাম, এটা আসলেই এই অর্নির আজকের এই অবস্থানে আসা, আন্টিও আছে, আমার কাছে মনে হয়েছে যে আঙ্কেলের এখানে অনেক বড় একটা অবদান। আঙ্কেল এখানে বসেন, আমি আপনাকে একটু বললাম, ওখানে বসেন আপনি, আপনাকে একটু মানুষজন দেখুন। আচ্ছা,
তো আঙ্কেল আপনার অনুভূতি আমরা একটু জানতে চাই, আপনি আপনার কেমন লাগছে? মেয়ে তো মেডিকেলে চান্স পেয়ে গেল, মেয়ে তো এখন ফিউচার ডাক্তার, আপনার বড় মেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমার একটা সন্তান মেডিকেল চান্স পাবে, সেটা মানে শতভাগ সফল হয়েছে আমার মেয়ে। ওর পিছনে আমি যথেষ্ট শ্রম দিছি, ও এত পড়াশোনা করছে যে আমি আসলে ওরে পড়াশোনার বাদে কিছুই করতে দিই নাই। তোমার সিম্পল ধরেন আমি কোনোদিনও ও মশারি টানাই নাই, দুর্ভাগ্যক্রমে একদিনই মশারি টানাবার যে হাতে ব্যথা পাইছিল, তারপর থেকে আমি মশারি ওর টানে মানে গুছিয়ে দিয়ে মানে ওরা বুঝই করে রাখতাম। আর আমি কখনোই ছাড়ি নাই, আজ পর্যন্ত ছাড়ি নাই ওরে। ওরে আমি মানে মানে কি বলবো, আমার কাছে রাখছি সবসময়। বাইকে নিয়ে গেছি, যত কষ্টই হোক সে কষ্টের মধ্যে বাইকে নিয়ে গেছি, নিয়ে আসছি ওরে। মানে আমি টাইম কিল করতে দিই নাই কে। আর সবচেয়ে বড় ওর আম্মু যথেষ্ট কেয়ার নিছে। দেখতাম যে আমি না থাকলে মানে মেয়ের সাথে আছে, আর আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা কিছু হোক, কিন্তু চাপিয়ে দিই নাই কখনো যে এটা পাইতেই হবে তোমাকে। মেডিকেলে এত কিছু যে এই মানে মেডিকেলে চান্স পাওয়া না চান্স পাওয়া এটা নিয়ে আমারও এক্সপেকটেশন ছিল যে একটা চান্স পাবেই, কারণ হলো এইভাবেই পড়াশোনা করছে। আর কি বলবো, মানে বাসা থেকে আসলে আপনি ওরকম কোনো চাপ দেন নাই? আমরা আসলে কখনোই চাপ দিই না। প্লাস হলো আমিও না, ওরা আম্মু না। ও ঘুম কতক্ষণ পারে, ঘুম পারুক না পারুক, আমরা ঘুমানোর জন্য বেশি চাপ দিতাম। দেখা গেছে 12:30 1টা বেজে গেছে, আমরা ঘুমাইতে গুড়িয়া দিতাম পড়তেছে, তখন বলতাম বাবা ঘুমাই পড়ো, বাবা শোনা বলে ঘুমাই দিতাম। তাও ঘুমাইয়ে দেখতাম যে মোবাইল নিয়ে বসতো, মোবাইল আস্তে আস্তে অনলাইনে তা পড়তে থাকতো। তারপর আমি বলতাম না বাবা, আবার দেখতাম। ও যথেষ্ট চেষ্টা করছে, আপনারা খুশি আর কি? হ্যাঁ, আমরা 100% সবাই খুশি। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল হচ্ছে ও তো মানে কি বলে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই আমি তো দেখতাম বাইকে করে নিয়ে যেতেন, আমার ওখানে যাইতেন, সপ্তাহে 4 দিন করে ও যাইতো বায়োলজি আর কেমিস্ট্রি পড়তে। তো আপনার কষ্ট আঙ্কেল সার্থক, মানে আমাদেরও কষ্ট সার্থক, অর্নির কষ্ট সার্থক হয়তো বা। হ্যাঁ, আমি সবসময় বলবো যে ঢাকা মেডিকেলে চান্স পেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু নানা দাদের অনেক মানুষজনের ছুটছে, এবার কিন্তু অনেক উল্টাপাল্টা রেজাল্ট হয়েছে, সবাই পিছাই গেছে এবং খুব ক্লোজ কল ছিল। আচ্ছা অর্নি, যদি কখনো তুই মানে পড়তে গিয়ে, আমি সবাইকে জিজ্ঞেস করছি, পড়তে গিয়ে যখন হতে হতাশ লাগতো, কোনো কারণে যদি হতাশ লাগতো বা পড়তে আর ভালো লাগতেছে না, ওই টাইমটাতে নিজেকে আবার রিফুয়েলিং করার জন্য বা রিচার্জ করার জন্য কি করতি, বা কিভাবে আবার নতুন করে শুরু করতি? রিলস দেখতাম। হ্যাঁ, রিলস রিলস দেখতি। আচ্ছা, তোর কোনো পার্টিকুলার কোনো শখ আছে কিনা? পার্টিকুলার মুভি দেখতে খুব ভালো, মুভি দেখতে খুবই ভালো লাগে। ড্রামা দেখতে, মুভি দেখতে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা অনেকক্ষণ লাইভে ছিলাম, আমি এখন মানে একটু বলে শেষ করে দেই। দুজনই থাকেন, আপনাদের দুজনকেই ভালো লাগতেছে ফ্রেমে। তো আসলে মেডিকেলের জার্নিটা সবার জন্যই বলি, আসলে কঠিন জার্নি। এই কঠিন জার্নিতে সাকসেসফুল হওয়াটাই অনেক বড় ব্যাপার। ও দেশ সেরা টপ 5টা মেডিকেল কলেজের একটা, অনেক পুরাতন এক নাম করা চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি অ্যাজ এ টিচার আমার জায়গা থেকে আমি অত্যন্ত খুশি। ঠিক আছে, হয়তো আর একটু বেশি খুশি হতে পারতাম। আর এখানে বলবো যে আমাদের জন্য দোয়া করেন, আঙ্কেল আছে, আন্টিও আছে, সবাইকে বলবো। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো তোমরা অর্নি আপুর জন্য দোয়া করো। অর্নি অনেক বড় যাতে একজন চিকিৎসক হতে পারে, এবং অর্নি অনেক স্কিলফুল। সামনে ইনশাল্লাহ তোমাদের অফলাইন ক্লাসে আমরা অর্নি আপুকে পাবো, নিয়ে যাবো। অর্নি তখন সামনাসামনি তোমাদের সামনে কথা বলবে। যারা অডিয়েন্স ছিলেন তাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আমি আমার একটা প্রশ্ন কথা আছে। ও বলতো যে সাদ ভাইয়া যেভাবে আমাকে পড়ায়, আমি কোন টিচার এর বিকল্প হয় না, এত সুন্দর করে বায়োলজি আর কেমিস্ট্রি আমাকে বুঝিয়ে দিছে। এইটা তুলনা হয় না। এই আপনার কাছ থেকে যে বেসিকটা শিখছে, আমরা এরকম আমার কাছে শিখে নাই। এটা হলো আসলে সাদ স্যারের জন্য আসলে কি বলবো, শুভকামনা এবং তার দীর্ঘজীবী কামনা করতেছি। সে অনেক সাফল্য, অনেক সামনের দিকে আরো উত্তর বেড়ে যাক, সেটা আমি কামনা করি। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। অর্নিকেও ধন্যবাদ। অর্নি অনেক বড় হও, অনেক বড় ডাক্তার হও। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য। পরে সবাই লাইভটা একটু দেখবেন এবং শেয়ার দিয়ে দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।